বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যখন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তিনি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত, তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন সরকারের, এছাড়াও গ্রামীণের বিভিন্ন ফান্ডের নামে বিভিন্ন সময় অর্থ পাচার করা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে তিনি সেটা করেন নাই, এবং সেটা প্রমাণিত সত্য। এরপর রাষ্ট্রপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে, এবং সেই মামলার প্রতিক্রিয়া জানাতে ডক্টর ইউনূস কোর্টে হাজিরাও দিয়েছিলেন। এর পরবর্তীতে একটা গণমাধ্যমে সাক্ষাৎকারকালে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, আপনি যদি জেলে যান সেক্ষেত্রে আপনার প্রস্তুতি কি, এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল। ডক্টর ইউনূস উত্তর দিয়েছিলেন, তার স্ত্রী ডিমেনশিয়া রোগে আক্রান্ত, অর্থাৎ এই রোগটা এমন একটা রোগ তিনি কাউকে চেনেন না, কাউকে জানেন না। ডক্টর ইউনূস তাকে সবকিছু করে দেন, তার খাওয়া দাওয়া, তার ওয়াশরুমে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সবকিছু ডক্টর ইউনূস করেন। আপনার দণ্ডপ্রাপ্ত হওয়া এবং কারাগারে যাওয়ার যে একটা শঙ্কার কথা বলছেন, সেটা সবসময় আছে, এটা আপনার ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়ছে? নানাভাবে প্রভাব পড়ে। এটা তো ব্যক্তিগত জীবনে সবকিছু তছনছ অবস্থায় থাকে। আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী, সে কিছুই স্মরণ করে না, কিছু বুঝতে পারে না, জানে না। তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। সে আমাকে ছাড়া আর কাউকে চেনেও না, বুঝেও না। তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় দেওয়া, তাকে টয়লেটে নিয়ে যাওয়া, সব কিছুর দায়িত্ব আমার। এখন আমি চলে গেলে তার অবস্থাটা কী হবে? আমি না হয় এক সপ্তাহের জন্য চলে গেলাম, সেটা একরকমের জিনিস হয়। আমি যদি 1 মাসের জন্য চলে যাই, তার কী অবস্থা হবে? সে তো কাউকে চিনতেছে না। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ছিল, ডিপার্টমেন্টের প্রফেসর ছিল বহুদিন ধরে, এখন ডিমেনশিয়া রোগে অসহায় মানুষ, এটা শিশুর মতো মানুষ। তো কাজে এই হলো আমাদের পরিস্থিতি। এটা পারিবারিকভাবে এরকম। আমার মেয়ে সকালবেলা জেগে উঠলে আমার বাবাকে কি নিয়ে গেল নাকি আজকে, তার একটা নাইটমেয়ারের মতো অবস্থা হয়। এই হলো পরিস্থিতি। এটা ব্যক্তিগত জীবনের বিষয়। আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারছি না। সোমবারে কী করবেন আমি বুঝতে পারতেছি না। সোমবারে কেন কী করবেন, যেহেতু আপনি জানেন না। এটা কাজে অনিশ্চয়তা শুধু আমার সঙ্গে যারা জড়িত, আমার সঙ্গে যারা কাজ করে, তাদের সব আছেন। আমরা অবৈতনিক, আমরা কোনো বেতন নিই না, ভাতা নিই না। কার ঠেকা পড়ছে বা এইসব প্রতিষ্ঠানের মধ্যে যারা দান করে, মানুষের সাহায্য করার জন্য এসব প্রতিষ্ঠান করতে গিয়ে আমি গেলাম, আমার সংসার গেল, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ গেল। আমাকে দেখলে লোকে ভয় পায়। এটা তো আসামি মানুষ, জায়গা দেওয়া তো ঠিক হবে না। ভয় পাচ্ছে? ভয় পাবে, স্বাভাবিক ভয় পাবে। কারণ আপনার ছেলে মেয়ের বিয়ে হবে না তো ভবিষ্যতে, আপনি তো দণ্ডপ্রাপ্ত আসামি। এত মাস পরে এসে এই প্রশ্নটা আমি এই কারণে রাখছি যে ডক্টর ইউনূস যদি তার স্ত্রীর সবকিছু করে থাকেন, তাহলে গত 10 মাসে তার স্ত্রীকে আমরা কোথাও দেখতে পেলাম না কেন? তিনি গত 10 মাসে 10 বার বিদেশ সফরে গিয়েছেন, সামনে লন্ডনে যাবেন। তাহলে এই 10 মাসে তার স্ত্রীকে দেখাশোনা কে করেছে, তার সেবা কে করেছে, তাকে ওয়াশরুমে কে নিয়ে গেছে, কে নিয়ে এসছে? এ ধরনের প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে। আমিও সেই জায়গা থেকে প্রশ্নটা করলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে যাবেন যারা জানেন। এখন আসি, ডক্টর ইউনূসের সাথে গত 10 মাসে 10 বার বিদেশ সফরে যেই মহিলা তার ছায়া সঙ্গী হিসেবে সবসময় থেকেছে, তার নাম লামিয়া মুর্শেদ। এই লামিয়া মুর্শেদটা আসলে কে, কি, কোথায় থাকে, কি করে, সবকিছু আমি জানি না। তবে এই ব্যক্তি ডক্টর ইউনূসের স্ত্রীর বর্তমানে তার পাশে ছিল, ছায়ার মতো একদম আঁকড়ে ছিল। এবার বুঝে নেন ডক্টর ইউনূস কত বড় মিথ্যুক। তিনি যে ক্ষমতার জন্য, তার লালসার মানে মেটানোর জন্য তিনি তার স্ত্রী সন্তানকে নিয়েও মিথ্যাচার করতে দ্বিতীয়বার ভাবেন না। এবার তাহলে বুঝেন, যে ব্যক্তি তার ক্ষমতা, তার টাকা, তার অর্থের লোভের জন্য নিজের স্ত্রী সন্তান সম্পর্কেও মিথ্যাচার করে, সেই ব্যক্তি দেশের মানুষকে কতটা ভালোবাসে, দেশের প্রতি তার কতটুকু দায়িত্ববোধ রয়েছে, কতটুকু কি বলে দেশপ্রেম তার মধ্যে রয়েছে? নাই। বাংলাদেশ সরকারের সাবেক মহামান্য রাষ্ট্রপতি স্পিকার আব্দুল হামিদ অনেক জননন্দিত নেতা। তাকে ভাটির শার্দুল বলা হয়, মানে কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতা তিনি। তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন গত মাসে, এবং তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড কিভাবে ইমিগ্রেশন পার হয়ে চলে গেলেন, এ নিয়ে সার্জিস হাসনাত, বর্তমান সরকারের ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সবার মধ্যে একটা মানে কি ধরনের একটা মানে বিতর্কিত মনোভাব। হ্যাঁ, তারা ইন্টারপোলের মাধ্যমে আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে আনবে। এরপর আন্দোলন, লড়াই সংগ্রাম করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল, তথাকথিত এনসিপি অর্থাৎ জামাতের যে বি টিম। এরপর গতকাল রাত 1টার সময় আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তার চিকিৎসা কার্যক্রম শেষ করে। তার পরিবার তাকে আসতে বাধা দিয়েছিল, তিনি অনেকটা জোর করে দেশে ফিরে এসেছেন। তিনি তার শেষ জীবনের শেষ সময়টুকু দেশের মাটিতেই মরতে চান। এটা করার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু আক্ষরিক অর্থে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা
জুতাদান করেছে, তারা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা নেবে। তো এখন যে তিনি নিজের স্বইচ্ছায় দেশে ফিরে আসলেন, এখন কি ইন্টারপোলের সহায়তা লেগেছে? তাহলে এটা কি নিঃসন্দেহে সরকারের মুখে চপেটাঘাত করা হইল না? এভাবেই মিথ্যাচারের উপর দিয়ে টিকে রয়েছে, টিকে থাকতে যাচ্ছে। জানি না মিথ্যাচার করে কতদিন টিকে থাকা যায়। ডক্টর ইউনূস নিজে একজন বড় প্যাথোলজিক্যাল লায়ার। তার আশেপাশে যারা রয়েছে এবং তার উপদেষ্টা পরিষদ, তার সমন্বয়ক নামধারী গুন্ডা বাহিনী, প্রত্যেকেই যে মিথ্যাচারের সাম্রাজ্যে তারা ভাসমান। সব থেকে একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে আমি দেই, নড়াইল জেলার কালিয়া উপজেলায় স্নাইপার রাইফেল আটক হয়েছে। সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা বলেছিলাম যে তথাকথিত সেই মেটিকুলাস অভ্যুত্থানে 7.62 বুলেট ইউজ করা হয়েছিল। সেই বুলেট স্নাইপারেই ব্যবহার করা হয় এবং সেই স্নাইপার গুলা নেটো থেকে আসা। ইউক্রেনে সেই স্নাইপার গুলা ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের কোনো বাহিনী 7.62 বুলেট ব্যবহার করে না, তাদের কাছে কোনো প্রকার রাইফেল সেটা ব্যবহার করার জন্য নাই। এই নড়াইলে যে স্নাইপার আটক হলো, এবং আপনারা জানেন আদাবরে কিন্তু আন্দোলন চলাকালীন সময়েও একটা স্নাইপার আটক হয়েছিল। এটা নিয়েও কোনো ধরনের তথ্য আমরা পরবর্তীতে আর জানতে পারি নাই। সেটা জানানোর জন্য কোনো প্রকার বন্দোবস্ত এই সরকার করে নাই। সাখাওয়াত হোসেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন 7.62 রহস্য তিনি উদ্ঘাটন করতে চান, তারপরেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর ক্লাউন জাহাঙ্গীরকে উপদেষ্টা পরিষদের সদস্য বানিয়ে দেওয়া হয়েছে। সবকিছু আপনারা হিসাব করেন, সমীকরণ মেলান। প্রত্যেকটা সমীকরণ যদি আপনারা মেলাইতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মিথ্যাচারের উপর দাঁড় করে এই সরকার টিকে রয়েছে এবং এই সরকার মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় বসে রয়েছে। তো যাই হোক, স্পিকার আব্দুল হামিদের বিপক্ষে হয়তো এখন নতুন করে মামলা দায়ের করা হবে মাননীয় রাষ্ট্রপতির বিরুদ্ধে। মামলার মাধ্যমে হয়তো তাকে গ্রেফতার করা হতে পারে, সেটা সময় বলে দিবে আসলে কোন দিকে তার আগাবে বর্তমান সরকার। তবে মিথ্যাচারের সাম্রাজ্য, মিথ্যাচার দিয়ে কখনো দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা যায় না। কখনো দীর্ঘমেয়াদী ক্ষমতার বন্দোবস্ত বা বাস্তবায়ন মিথ্যাচারের মাধ্যমে হয় না, এটা সম্ভব না। মিথ্যা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবিচল থাকে, এরপর সত্য কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রক্রিয়াতে বের হবেই, আজ বা কাল। সেই জন্য আবারও বলতে হয়, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। তো ডক্টর ইউনূস তিনি চারদিক থেকে ফেঁসে গিয়েছেন। তার বাঁচার বা পালাবার আপাতত কোনো পথ আমার চোখে দেখছি না, খোলা নাই। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকেন। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।